হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আজকে যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা সিবি। এক কথায় একটা সিবি দিয়ে অনেকগুলো সিবি কীভাবে লেখা যায়। এক কথায় আমরা অনেকগুলো সিবি আর পড়বো না, আমরা একটা টেকনিক দিয়ে সমস্ত সিবিগুলো আমরা সুন্দরভাবে এখনতে লেখা শিখব। কেমন? ইনশাল্লাহ আমরা একটা একটা করে আর পড়বো না। দেখো সিবি আসতে কেমন দেখা যায় একটু দেখো। আর এই ক্লাসটা 6 থেকে শুরু করে এক কথায় HSC ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ারে যাদের ইংলিশ আছে, এক কথায় এভরিথিং সমস্ত স্টুডেন্টের জন্য এই ক্লাসটা খুবই এসেনশিয়ালি। সো এই ক্লাসটা অবশ্যই ভালোভাবে সবাই দেখার জন্য আমি অনুরোধ করছি। সো সিবির যে বিষয়টা আমরা আজকে একটু ডিসকাস করি। সিবি দেখো যেভাবে আসতে দেখা যায়, সিবি 2 থেকে 3 ধরনের আসতে দেখা যায়। আর তোমাদের যে সিবিগুলো আসে সেইগুলো 2 ক্যাটাগরি সিবি আমি দেখছি। একটা বিভিন্ন কোম্পানিতে তুমি জব করবে, সেই জব তোমার খুব পছন্দ হয়েছে, সেই কোম্পানির ম্যানেজার বা ডিরেক্টরের বরাবর লিখতে হবে, লিখে পাঠাতে হবে বা তার কাছে তোমার সিবিটা জমা দিতে হবে বা ওই কোম্পানি জমা দিতে হবে। এই এক ধরনের সিবি। আরেকটা তোমার স্কুল প্রতিষ্ঠান বা কলেজে কোনো লেকচারার টিচার হিসেবে বা ইংলিশ টিচার হিসাবে যোগদান করতে তুমি ইচ্ছুক। এই যে এই ক্যাটাগরি যেগুলো জব আসে, এই জবগুলো তোমাদেরই পছন্দ থাকে, ওই বরাবর প্রতিষ্ঠানের কাছে সিবি কীভাবে লিখতে হয় সেই সিবিটাই কিন্তু আমি আজকে শেখাবো। এই 2 ধরনের সিবি আসে কিন্তু সচরাচর আমরা দেখতে। আমি কিছু কোর্সের নমুনা হিসেবে এখানে তুলে রাখছি। দেখো এখানে ইংলিশ টিচার হিসাবে, অ্যাকাউন্টিং অফিসার বা মার্কেটিং ম্যানেজার, বিভিন্ন যে পদগুলো আছে, যে তোমার বায়োডাটা, এডুকেশন কোয়ালিফিকেশন পাঠায় যে তোমার জব করতে ইচ্ছুক, সেই বিষয়গুলো এখানে কিন্তু তোমাকে তুলে ধরতে হবে তোমার বায়োডাটাটা। আমরা যে 9টা কোশ্চেন এখানে আমি টাইপ করেছি, অনেকগুলো লেখা যায়, যেহেতু আমি ভিডিওটা লং হয়ে যাবে বা অনেক হবে, এই জন্য কিন্তু আমি জাস্ট হাতে গুনে কয়টা আমি এখানে টাইপ করছি। এই ধরনের সিবি আসতে দেখা যায়। এবার চলো আমাদের সেই মেন পয়েন্টে, যে কোনো সিবি আসলে আমরা কিভাবে লিখব। আমরা আমাদের সেই সিবির কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি। দেখো প্রথমে তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও আমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আমি প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো। এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা এই পিডিএফটা ফ্রিতে পাবে। আর যদি গ্রুপে যুক্ত যদি না হতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই স্ক্রিনশট দিতে পারো। আমি তোমাদের স্ক্রিনশটের জন্য রিকোয়েস্ট করছি, তোমরা স্ক্রিনশট দিতে পারো। আমি একটু আস্তে আস্তে দেখাই তোমাদের। দেখো তোমরা স্ক্রিনশট দিয়েছো আমি আশা করি। দেখো আমি তোমাদের একটু বুঝাই দিই, এখানে একটু বোঝার বিষয় আছে সিবির। দেখো এখানে তারিখ, বিষয়টা ভালোভাবে বুঝবে কিন্তু। ভিডিওটা একটু টেনে টেনে না দেখার জন্য আমি নিষেধ করব, কারণ একটু বোঝার আছে বিষয়টা। দেখো এখানে যে তারিখটা আছে, দেখো আমি আমার মতো একটা তারিখ ইচ্ছা মতো দিয়েছি, 10/11/2023। তোমরা যে কোনো তারিখ যেদিন লিখবে তোমরা এটা, সেই তারিখটাই তোমরা এখানে বসাবে। তারপরে দেখো যার কাছে তুমি লিখতে ইচ্ছুক, এখন কোম্পানিতে না তোমার স্কুল প্রতিষ্ঠান কোনো হেড স্যার বা প্রিন্সিপালের কাছে লিখতে তুমি ইচ্ছুক, সেই বিষয়টা এখানে লিখতে হবে। দুইটা লিখে রাখছে ব্যক্তির নাম, যে কোনো একটা ইউজ করতে হবে, বা ডিরেক্টর, ম্যানেজার, বা এখানে হেডমাস্টার বা প্রিন্সিপাল, দুইটাই কিন্তু এখানে আমি যে কোনো একটা ইউজ করতে হবে। কিন্তু আমি নমুনা হিসেবে দেখাচ্ছি। এবার দেখো তুমি যদি কোম্পানির কাছে লেখো তাহলে সেই কোম্পানির ঠিকানা লিখতে হবে এখানে RFL কোম্পানি লিমিটেড, মিরপুর, ঢাকা। দেখো কোম্পানির নাম লিখবে এবং সেই স্থানটা কোথায় এটা লিখে দেবে। আর যদি এখানে স্কুল বা কলেজ হতো তাহলে আমি এখানে লিখতাম JC স্কুল, মিরপুর, ঢাকা। এই বিষয়টা কিন্তু খুবই তোমাদের সতর্ক থাকতে হবে। আর এই যে তারিখের বিষয়টা আমি আসতেছি, আমার এই তারিখ নিয়ে একটু কথা আছে। তার আগে দেখো এখানে ডিয়ার স্যার বা ম্যাডাম, এখানে তুমি স্যারগুলো সম্বোধন করতে পারো, বা ডিয়ার স্যার, ম্যাডাম যে কোনো একটা দিলে হলো। আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সবসময় স্যার দিয়ে লিখবে, ডিয়ার ম্যাডাম বা ডিয়ার স্যার এগুলো দেওয়ার দরকার নাই। তোমরা শুধুমাত্র স্যার দেখে কমা দেবে। তারপরে দেখো এখানে লেখা শুরু করবে। কীভাবে লেখা শুরু করবে একটু ভালো দেখো। ইন রেসপন্স, যে সিবি আসুক না কেন এখানে যে ওয়ার্ডগুলো আছে সেম হুবহুব এই ওয়ার্ডগুলোই লিখবে। আর আমি এখানে যে ফাঁকা দিয়েছি, এই ফাঁকাগুলো যে পদগুলো তোমার আসবে, মানে যে সিবিগুলো তোমার লেখা থাকবে কোশ্চেনে যে পদগুলো, সেই পদগুলোর নাম লিখবে। দেখো প্রথমে এবার সাবজেক্ট দেবে অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে বিষয় আসবে এখানে আমি দিতে পারি যে কম্পিউটার অপারেটর হিসাবে দিতে পারি। উপরে আমরা যে কোশ্চেনটা তোমাদের দেখালাম। এবার দেখো এখানে ডিয়ার স্যার বা স্যার দিয়ে সম্বোধন করলাম। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট
পাবলিশড ইন ডেইলি স্টার। দেখো তোমার কোশ্চেনে যদি পত্রিকার নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি ওই পত্রিকার নাম ইউজ করবে, তুমি ইচ্ছামতো কিন্তু ইউজ করবে না। আর যদি না দেওয়া থাকে তুমি ইচ্ছামতো পত্রিকার নাম এখানে ইউজ করবে। আমি এখানে জাস্ট একটা পত্রিকার নাম ইউজ করেছি। আরেকটা বিষয় সতর্ক থাকতে হবে এখানে, কিন্তু এখানে ইনভার্টেড কমা দিয়ে রাখতে হবে, আর ইনভার্টেড কমার প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দিতে হবে। আর ডেইলি স্টার দেখো এখানে কিন্তু বোপার নাউন, এই জন্যই আমি এখন ডি বড় হাতের দিয়েছি। কিন্তু এই বিষয়গুলো তোমাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। কিন্তু ইনভাইটেড প্রথম অক্ষর কিন্তু অনেকেই ছোট হাতের দেয়, মানে স্মল লেটার দেয়, কিন্তু এইগুলো কখনোই কিন্তু ভুল করা যাবে না। এখানে বলছে আপনার সাড়ানো জাগানো বিজ্ঞাপনটি আমি ডেইলি স্টার পত্রিকার ভিতরে দেখেছিলাম। কথাটা কিন্তু এখানে মিনিং আসলে এটা আসবে, তুমি সেম আমি যেভাবে বলতেছি এটা তুমি এভাবে মুখস্থ রাখবে। অন, দিন মাস তারিখের পুর আমরা জানি অন বসে, এই জন্য এখানে প্রিপোজিশন আমি অন দিয়েছি, অন। এখানে যে তারিখটা আমি এখানে ইউজ করেছি দেখো, এই তারিখটা একটু সচেতন থাকতে হবে। কেন বলছে এই তারিখটা যদি তুমি একটু উল্টাপাল্টা করো তাহলে কিন্তু মার্কস ছাড়াটা কেটে নেবে। এখানে যে তারিখটা দিয়েছে দেখো, এই তারিখটা মিনিমাম তুমি যে এখানে 10/11/2023 সালে তুমি যে এইটা লিখতেছো, এখন বলো তো তুমি যে এই বিজ্ঞাপনটা তুমি কি 10/11/23 সালে দেখছো? না, আমার জানার মতো তুমি কিছু না হলে 20 দিন আগে কিন্তু দেখছো। এই জন্য দেখো এখানে আমি মিনিমাম এক কথা এখানে দেখো মিনিমাম 10 দিন বা 15 দিন আমি পিছিয়ে গেছি। দেখো এখানে আমি 10/11/23 দিয়েছি, দেখো এখানে দিয়েছি 20/10/23। তার মানে কি আমি কিন্তু এক মাস পিছিয়ে আমি দিয়েছি এখানে 20 তারিখে, এটা আমি দেখছি। এই যে এই মানে এক কথায় এখানে যে তারিখটা থাকবে মিনিমাম তুমি এক কথায় অতীতে চলে, মানে এক কথায় তুমি অতীতে চলে যাবে, মানে এক কথায় এখানে তোমার আপডেট দেওয়া যাবে না। মানে এখানে যে তারিখে থাকবে 10 দিন পিছিয়ে তুমি মানে এটা লিখবে। এই তারিখটা সতর্ক থাকতে হবে। কিন্তু যদি এখানে উল্টাপাল্টা যদি হয়ে যায় তাহলে কিন্তু মার্ক গ্রামাটিক্যাল একবারে ভুল হয়ে যাবে আর মার্ক কাটার সম্ভাবনা আছে। এই জন্য খুব সাবধান এই যে এই তারিখটা বিষয়ে। এটা ফর ফিলিং দ্য পোস্ট বলছে, যে পোস্টের জন্যে ছিল সেই পোস্টটার আগে নাম লিখবে তুমি। এখন যে বিষয় আসবে পোস্টটা সেই ফাঁকা রাখছে এই জন্য। আর এখানে কমা দেওয়া অনেকে ফুল স্টপ দিয়ে ফেলে, এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না, কমা দিতে হবে। এটা বলছে আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি বলছি পছন্দ করি, ফর দ্য পোস্ট ওই পোস্টের জন্য। I have included my resume along with this application for your kind consideration বলছে এই অ্যাপ্লিকেশনে বরাবরে আমার সমস্ত বায়োডাটা আপনার বিবেচনার জন্য আমি পাঠালাম। কনসিডার মানে বিবেচনা করা। আশা করি তোমরা যে মূল যে বডিটুক বুঝতে পারছো, যেইটা আমি এক কথায় যেটাই আসুক না কেন তোমরা এই বডিটুক যেভাবে লেখা আছে যে ওয়ার্ডগুলো আছে কোনো চেঞ্জ করবে না, এক কথায় এখানে কোনো শর্টকাট করবে না। যেগুলো আছে এইগুলো সুন্দরভাবে লিখবে, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। এবার নিচেতে যে বিষয়টা থাকে আমরা কিন্তু জানি যে আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি এ অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট বলছে। এখানে বলছে আমি আশা করি যে আপনি আমাকে মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট সদয় হবেন, সাক্ষাৎকারটি পোস্টের জন্য আমার যোগ্যতা প্রমাণ করার জন্য। এই যে এখানে যে কথাগুলো লেখা আছে সবগুলো কিন্তু আমি জাস্ট বাংলায় তোমাদের বোঝাইলাম। বলছে ইয়োর্স অবিডেন্টলি, অনেকে কিন্তু এই অবিডেন্টলি দেওয়ার পরে কমা ইউজ করে না, এটা কিন্তু মারাত্মক ভুল। কিন্তু বলছে আপনার বাধ্যতামূলকভাবে তোমার নামটা এখানে ইউজ করে, কেন আমি আমার নামটা ইউজ করেছি। এখানে যদি সাপোজ বলে উল্লেখ করে যে সাপোজ ইয়ার রহিম টহিম বা করিম যা থাকে সেই নামটা ইউজ করবে, আর যদি না থাকে তোমার নাম এখানে ইউজ করবে। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের যে জব অ্যাপ্লিকেশনের যে টিক্সটা। এবার নেক্সটে তোমাকে কিন্তু আর জব অ্যাপ্লিকেশন 2 পেজও লেখা যায়, 1 পেজে এটা কখনোই ধরবে না, তোমরা 2 পেজে ইউজ করবে, সমস্যা নাই, কিন্তু এপিট ওপিট না। কিন্তু দেখো এখানে কারিকুলাম ভিটা মানে তোমার বায়োডাটা তোমার এখানে অবশ্যই এখানে উপস্থাপন করতে হবে। এবার দেখো প্রথমে তুমি নাম্বারিং করবে এভাবে, তারপরে নেক্সটে দেখো নাম্বারিং ইউজ করার পরে এবার তোমার নাম দেবে, এখানে তোমার নাম ইউজ করবে এবং ফাদার্স নেম মাদার্স নেম এভাবে 1-2 আকারে উল্লেখ করতে হবে, এগুলো প্রথমের দিকে। আর অনেকে কিন্তু এই ফাদার্সে এস দেয় না, এখানে এস অবশ্যই দিতে হবে কমা দিয়ে। ফাদার্স নেম মাদার্স নেম যেটা আসবে তোমার কোশ্চেনে সেটাই দেবে, আর যদি না থাকে তোমার পিতামাতার নামটা এখানে ইউজ করবে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি বর্তমান কোথায় থাকো সেইটা তুমি লিখবে। আমি এখানে দিয়েছি HSC রোড ঝিনাইদহ, তুমি তোমার মতো দিতে পারো যে 10 মিরপুর ঢাকা, যেটা এক কথা যদি কোশ্চেনে উল্লেখ থাকে তুমি তাহলে ইউজ করবে, না হলে ইউজ করার দরকার নেই। পার নামে অ্যাড্রেস মানে তুমি কোথায়, তোমার যে এক কথা স্থায়ী ঠিকানা কোথায় মোট এক কথা সেইটা, তোমার পার নামে কোথায় থাকবা। আমি এখানে দিয়েছি এখানে মিরপুর থানা বা যাই যে কোনো একটা ইউজ করবো, কোশ্চেনে যা থাকবে। এখানে আমার মতো দিয়েছি যে 3 পুরান থানার রোড ঢাকা ঝিনাইদহ, আমি এখানে
যেটা ইউজ করছি তোমাদের মতো এখানে ইউজ করবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ডেট অফ বার্থ এইটা কিন্তু একটু বিষয় জ্ঞান আছে, এটা আমি ডেট অফ বার্থ আর এই যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি একটু পরে কথা বলবো, আমি একটু বলে নিই। বলছে মার্টিয়াল স্ট্যাটাস সিঙ্গেল, মানে তুমি বিবাহিত না অবিবাহিত, এখানে অবশ্যই তুমি সিঙ্গেল দেবে। রিলিজিয়ন আর ইসলাম বা হিন্দু হলে হিন্দু দেবে। ন্যাশনালিটি বাংলাদেশি। ব্লাড গ্রুপ এটা তুমি দিতেও পারো নাও পারো, আমি আমার মতো দিয়েছি বি পজিটিভ। মোবাইল নাম্বার এখানে তুমি দিতেও পারো নাও পারো। আর এক্সপিরিয়েন্স তুমি তোমার মতো দিতে পারো, এটা না দিলে সমস্যা নেই। আই হ্যাভ ওয়ার্কড এমটি কোম্পানি ফর 2 ইয়ার্স, বলছে আমি আমার কোম্পানিতে, আমি এমটি কোম্পানিতে 2 বছর আমি আমার অভিজ্ঞতা আছে, তুমি অভিজ্ঞতা উল্লেখ করলে। কিন্তু এখানে কিছু কিছু ওয়ার্ড যে এগুলো আছে যে বাধ্যতামূলক তোমার নেওয়াই লাগবে। তার ভিতরে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তারপরে রিয়েলাইজেশন, ন্যাশনালিটি, এই যেগুলো আমি টিক দিলাম এইগুলো তোমার বাধ্যতামূলক নেওয়া লাগবে। আরেকটা বিষয় আছে, যদি তোমাদের পরীক্ষার হলে যাও, তোমাদের পরীক্ষা হলে দেখবা ম্যাক্সিমাম যে এই ওয়ার্ডগুলো দেখবা তোমার যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকে এইগুলো, তুমি অ্যাডমিট কার্ড দেখেও তুমি এইগুলো পূরণ করতে পারো। এই জন্য এটা যদি কারো যদি মুখস্থ করতে খুবই সমস্যা হয়, অ্যাডমিট কার্ডটাও তোমরা মুখস্থ করতে পারো। সো এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশন। অনেকেই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা দিতে চায় না, এইটা না দিলে এক কথায় জবটাই তোমার কি লেখা ভুল হবে, সারা কোনো মার্কস দেবে না কিন্তু। আর এডুকেশন অনেকভাবে বিভিন্ন বইতে লেখা আছে, আমি যেভাবে খাপ কেটে যেভাবে উল্লেখ করেছি এইটা আপডেট নিয়ম, তোমরা এইটাই ইউজ করবে। দেখো এখানে প্রথমে তুমি আরাম বক্স আঁকবে, আর এখানে এই বক্স রাখবে এই যে এখান থেকে এর যে এডুকেশন কোয়ালিফিকেশনের নিচের থেকে। আর অবশ্যই আরেকটা বিষয় আসি, এই যে এখানে যে আমি কলন ইউজ করেছি এগুলো এক লাইনে যেন হয়, অনেকে কিন্তু বিভিন্ন রকম লাইন ব্যাকা হয়, এটা কিন্তু খুব সতর্ক থাকতে হবে। কিন্তু এখানে এগুলো এক লাইনে হবে, কোনো এলোমেলো না হয়, এটাই সতর্ক থাকতে হবে তোমাদের। এবার আসি, দেখো এখানে এক্সাম নেম, মোট 3টা এক্সাম তুমি উল্লেখ করবে, এসএসসি, এইচএসসি, বিএ অনার্স। এবার দেখো এখানে ডিভিশন বা জিপিএ, ডিভিশন এখানে দেওয়ার দরকার না, এখন ডিভিশন নাই, তোমরা জিপিএ দেওয়া। আর কারো যদি ডিভিশন থাকে অনেক, তারা ডিভিশন দিতে পারো, এখন ডিভিশনটা নাই। ইয়ার অফ পাসিং এটা দেবো, মানে কোন ইয়ারে তুমি পাস করতেছিলে, এবং বোর্ড, ইউনিভার্সিটি, 2টা ওয়ার্ডই কিন্তু এখানে লিখবে কিন্তু অবশ্যই, কারণ আছে এখানে অনেকে শুধু বোর্ড লেখে, ইউনিভার্সিটি কথাটা লেখে না, এটা না লেখলে কিন্তু ভুল মারাত্মক। এবার এসএসসি আসে, এসএসসি আমরা জানি জিপিএ 5 পর্যন্তই লাস্ট। এবার আমরা এখানে যার এসএসসি এখানে লিখে দেবে 4 পয়েন্ট, আমি এখানে 4 পয়েন্ট দিয়েছি, যার যে রেজাল্টটা থাকবে সেটা দেবে। এইবার আসি এখানে 2014 কেন লিখছি, দেখো এখানে আমি দিয়েছি আমার যে এই যে ডেট অফ বার্থে যে কথা আসি 3/6/1997। দেখো এখানে তুমি এসএসসি পরীক্ষা যে পাস করছো সেটা কমপক্ষে কিন্তু 14 বছর তোমার বয়স হওয়া লাগবে। এখন অনেকে কিন্তু এখানে বয়স যায় 2007 দিয়ে রাখে, কিন্তু এখানে 2007 দেয়, অনেকে লেখার সময় ভুলটা করে, বা অনেকে 2020 দিয়ে রাখবেন বয়স দিয়ে এসএসসি দিয়ে দেবেন। এখানে অনেকে ভুল করে দিয়ে দিতে পারে 2023 এসএসসি, আমি 24 বারাম দেবে। তার মানে কি তুমি কি 3-4 বছরের ভিতরে তুমি কি এসএসসি পরীক্ষা দিচ্ছো? না, কমপক্ষে তোমার 14 বা 15 বছর বয়স হওয়া লাগবে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু তো সমস্যা। এই বিষয়টা তোমার কিন্তু খুব সচেতন থাকতে হবে, যেখানে যে পাসিং ইয়ারগুলো দিচ্ছ। এবার নেক্সট স্টেজে আসি, এইচএসসি। এখানে পয়েন্ট ইউজ করবে, যে পয়েন্ট পাবে। দেখো এখানে এইচএসসি কিন্তু 2 বছর, কিন্তু তাহলে 14 থেকে তুমি 2 বছর গণো, 15, 16, 2 বছর লাগবে। এই জন্য এখানে 16 দিতে হবে, মাথায় সেফ রাখতে হবে। কিন্তু এসএসসি পাস করার পরে এইচএসসি পাস করতে তোমার কমপক্ষে 2 ইয়ার তোমার পড়া লাগবে। এবার নেক্সট আসি বিএ অনার্স। এবারে সুন্দরভাবে লিখবে বিএ অনার্স 4 পয়েন্ট পর্যন্ত, 3 পয়েন্ট ফার্স্ট ক্লাস। দেখো আমি এখানে উল্লেখ করেছি 16, তাহলে এবার আসি বিএ অনার্স কমপক্ষে 4 বছর লাগবে, 4 বছরের নিচে এক কথায় অনার্স পাস করা যায় না, কারোর বেশি লাগবে 5-6, কিন্তু 4 বছরের নিচে কখনো হবে না। এই জন্যই তুমি এই 16তে 4 গণো। দেখো আমি 20 পর্যন্ত আইছি, তার মানে কি বিএ অনার্স 4 বছর লাগে। এবার তুমি কোথা থেকে পাস করেছো, দেখো এখানে বোর্ড উল্লেখ করে। দেখো এখানে আমি সবগুলো দিয়েছি ঢাকা বোর্ড, তুমি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, যেটা বলো সেটা দিতে পারো। এবার আসি তুমি কোথা থেকে অনার্স পাস করছো, ন্যাশনাল ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটি, যেটা এখানে আমি আমার মতো ইউজ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি। তুমি তোমার মতো যে ইউনিভার্সিটি সেটা লিখতে পারো। এই যে এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই বুঝতে পারছো যে কীভাবে লিখতে হয়, এই বিষয়গুলো এখানে একটু বোঝার বিষয় আছে, ডেট অফ বার্থ এই বিষয়টা নিয়ে। সো আমি একটু ক্লিয়ার করে দিলাম। এবার দেখো 14 নম্বর সিরিয়ালে রেফারেন্স, তোমার যে কোনো রেফারেন্স থাকে কোনো, আমি এখানে দিয়েছি দেখুন একটা ব্যক্তির নাম তুমি উল্লেখ করে দেবে, জাহিদ দিয়েছি সিনিয়র অফিসার সোনালী ব্যাংক অমুক তমক, একটা ব্যাংক উল্লেখ করে দিয়েছি জাস্ট এই।
অ্যাটাচমেন্ট বলতে তুমি এখানে কী কী পাঠাইছো, আমি এখানে ফটোকপি সবগুলোই ফটোকপি সার্টিফিকেট পাঠাইছি এবং পাসপোর্ট সাইজের ছবি পাঠাইছি, কিছু কপি পাঠাইছি, এই জাস্ট কিছু উল্লেখ করে দিলেই অবশ্যই কিন্তু এখানে যেভাবে আছে সেভাবে তোমরা এখানে লিখবে, ইনশাল্লাহ অনেক স্ট্যান্ডার্ড হবে এই সিবিটা। দেখো আমি নমুনা হিসেবে আমি দেখো কীভাবে লিখতে হয় সেগুলো দেখো, কোশ্চেন এইভাবে আসবে, সাপোজ দিয়ে দেখো আজিম দিয়েছি এখানে, এভাবে কিন্তু আসতে দেখা যাবে কোশ্চেন। দেখো এখানে আমি তারিখটা জানি কীভাবে দিয়েছি, কেন আমি যেহেতু টিচার হিসেবে এখানে আমি জয়েন করতে চাচ্ছি, তাহলে দেখো এখানে হেডমাস্টার দিয়েছি, একটা স্কুলের নাম দিয়েছি, কোথায় সেটা দিয়েছি, সাবজেক্ট অ্যাপ্লিকেশন টিচার যেটা দিয়েছি ইংলিশ টিচার, এবার স্যারগুলো সম্বোধন করেছি, যেগুলো আমি মুখস্থ করে দেখো সেইগুলো হুবহু লিখেছি, শুধুমাত্র এখানে দেখো এই যে একটু কালিতে আমরা উল্লেখ করেছি, এই যে কালি এক কথা এই যে পোস্টগুলো শুধুমাত্র এইগুলো আমি এখানে বসাই দিয়েছি, বাকি হুবহু কপি করে লিখে দিয়েছি। আর বাকি যেগুলো আছে দেখো কোনো দিন আমি চেঞ্জ করিনি, একদম যা ছিল তাই, শুধুমাত্র এই যে নামটা সেখানে চেঞ্জ হয়েছে, এই যে হুবহু, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। দেখো যদি কোনো সিভি যদি আসে ইনশাল্লাহ তোমরা আমি যেভাবে তোমাদের এখানে শিখাই দিলাম তোমরা সেম এইভাবেই আমি মনে করি যেভাবে উপস্থাপন করলাম, তোমরা কোনো ওয়ার্ডগুলো চেঞ্জ করবা না, ইনশাল্লাহ এইভাবে লিখবে। সো আমার এই ক্লাসটা যদি ভালো লাগে, তোমাদের মনে হয় যে ক্লাসটা অনেক ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবে। আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেলে সবগুলো আমি দিয়ে দেবো, তোমরা যেখান থেকে পারো তোমরা এটা ডাউনলোড করে দেখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর ইনশাল্লাহ আমাদের এই পেজটা অবশ্যই অনেক হেল্পফুল হবে সারা বাংলাদেশের স্টুডেন্টের জন্য, আমরা সেই মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। সো তোমাদের ফ্রেন্ডের ভিতরে বা ছোটো ভাই বোনের ভিতরে এটা শেয়ার করে দাও, আমাদের পেজ, আমাদের ফেসবুক লিঙ্ক, যেখানে যা পারো তোমরা অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের হেল্প ছাড়া আমরা কখনোই উঠতে পারবো না, এই বিষয়টা মাথায় সেভ রাখতে হবে। সো কথা না বলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।